সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু জাতির পিতা তাকে সপরিবারে হত্যা করার পর আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার যে মিশন চলছিল, তেমন একটা পরিস্থিতি এখনো বাংলাদেশে। ১৯৭৫ সালে সেই ঘটনার পর বিধ্বস্ত বিশৃঙ্খল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে দেশে ফিরে এসেছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেই শেখ হাসিনার পাশে যে মানুষগুলা ভ্যানগার্ডের মতো তাকে সহায়তা করছিলেন, তাদের একজন আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ করে মিডিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তার সেদিন অনন্য একটা ভূমিকা ছিল। অফিসে গিয়ে তখন তো আজকের মতো এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা এবং আওয়ামী লীগের মিডিয়া টিম গড়ে তোলা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তার ছিল। এবং সেই পরিস্থিতিতে আজকে তখনও সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল জনগণকে, এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সেনাবাহিনীকে আবার আধুনিক সরঞ্জামে গড়ে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই সেনাবাহিনীর হাতে আবার যে বিশৃঙ্খলা তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, সে বিষয়টি আমরা আজকে শুরু করব। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ প্রিয় ফজলুল বারী, আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। কিন্তু আপনার এখানে কোন একটা শব্দ হচ্ছে মনে হয়, শাসা একটু শব্দ করে মাঝে মাঝে। কই তেমন তো কিছু নেই, ঠিক আছে। এখন আপনারা কথা বলেন তখন কোন একটা ইকো হচ্ছে কোথাও আর কি। আচ্ছা, আমরা বিষয়টা মূল বুঝে আসি। আজকে বাংলাদেশের সব মিডিয়া একটা গুরুত্বপূর্ণ প্রধান শিরোনামটা হচ্ছে ট্রাইব্যুনালে সেনা অফিসারদেরকে হাজির করা। বাংলাদেশি ইন সার্ভিস অফিসারদের এ ধরনের বেসরকারি কোর্টে হাজির করাই প্রথম বাংলাদেশে, এবং সেটা নিয়ে একটা স্পর্শকাতর অবস্থা চলছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই সময়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছেন। আজকে যখন তাদেরকে হাজির করা হয়, আপনি তো মিডিয়ার মানুষের সাথে অনেকদিন পরিচিত, মিডিয়ার কিন্তু ভাষা আমার খুব অবাক লেগেছে। আমাদের ছোট ভাইরা এটা কিভাবে নেবেন জানি না, একটা শব্দ ছিল শীততাপ নিয়ন্ত্রিত কারাভ্যানে করে তাদেরকে আনা হয়েছে। আধুনিক বিশ্বে, আমি অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়ার পুলিশ ভ্যান সবগুলি শীততাপ নিয়ন্ত্রিত, মানুষের অধিকার। বাংলাদেশে যেগুলো ছিল না সেগুলো সেগুলো করতে হবে আধুনিক বিশ্বে। বাংলাদেশ সব কারা ভ্যান শীততাপ নিয়ন্ত্রিত করতে হবে। কি একটা তাচ্ছিল্য যে ওদেরকে শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে নিয়ে যাবে কেন? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? ধন্যবাদ জনাব ফজলুল বারী। প্রথমেই আমি বলে নেই, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের ধন। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। আমাদের দেশের সেনাবাহিনী পৃথিবীর আর অন্য 10টা দেশের সেনাবাহিনীর মতো গড়ে ওঠেনি। এই সেনাবাহিনী তার প্রিয় স্বাধীন দেশের জন্যে সংগ্রাম করতে, যুদ্ধ করতে, লড়াই করতে রণাঙ্গন থেকেই তার উৎপত্তি এবং তার জন্ম এবং তার বিকাশমান ধারা আজও অব্যাহত রয়েছে। 1971 সালের 21 নভেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের এই জাতীয় সেনাবাহিনীর যাত্রা শুরু হয়। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শূন্য কোষাগারে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে জাতীয় সেনাবাহিনীকে গঠন, সুসংগঠিত করার
পদক্ষেপ গ্রহণ করেছিলেন। অর্থনৈতিকভাবে প্রচণ্ড রূপে স্বাধীনতার উষালগ্নে আমরা পশ্চাৎপদ ছিলাম। বলতে গেলে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী গঠনের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমি গঠন করেছিলেন। হ্যাঁ, তদানীন্তন সময়ে সেনাবাহিনীকে যদি আরও অধিকতরভাবে সুসজ্জিত করা সম্ভব হতো তাহলেও বঙ্গবন্ধু করতেন। কিন্তু দেশের তদানীন্তন যে অবস্থা ছিল সে অবস্থায় মানুষকে দুই মুঠো দুবেলা খাইয়ে পরে রাখাই যে কষ্টসাধ্য ব্যাপার ছিল, সেই সময় বঙ্গবন্ধু স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এই বাহিনীকে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। প্রিয় ফজলুল বারী, আজ আমাদের দেশের সেই সেনাবাহিনীকে নতুন করে ধ্বংসের পায়তারা চলছে। 1975 সালের 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তারা তাকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে। তারপর থেকে একের পর এক সামরিক স্বৈর শাসকেরা দেশ চালিয়েছে, ক্ষমতা দখল করেছে, সঙ্গীন উঁচিয়ে পেছনের দুয়ার দিয়ে রাতের অন্ধকারে তারা আমাদের এই জাতীয় সেনাবাহিনী থেকে মুক্তিযুদ্ধের যে বহমান ধারা, সেই ধারাকে নস্যাৎ করার জন্যে নানা সময়ে নানা কুৎসিত কুটকাজ করেছে। জিয়াউর রহমানের শাসনামলে 19 বার আবার সেনাবাহিনীতে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, সাজানো অভ্যুত্থানের নাটক করা হয়েছে। তার ফলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সবচাইতে তেজি, সাহসী, মেধাবী, দেশপ্রেমিক, প্রজ্ঞা, সৃজনশীল সেনা কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। তার সংখ্যা কেউ এখনো জানে না। আমরা কারাগারে ছিলাম, আকস্মিকভাবে দেখতাম গোটা এলাকা ভরে গিয়েছে। জানতাম এরা সেনাবাহিনীর কর্মকর্তা ছিল, বিমান বাহিনীর কর্মকর্তা ছিল, নৌবাহিনীর কর্মকর্তা ছিল। কি অপরাধ? কেউ বলতো ক্যান্টনমেন্টে ছিলাম না, ছুটিতে ছিলাম। কেউ বলতো ঘটনার সাথে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতাই নেই, গ্রেপ্তার করে নিয়ে এসেছে। অপরাধ, মুক্তিযোদ্ধা ছিলাম। অপরাধ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলাম। তারপরে কি করা হতো জানেন? রাতে গাদাগাদি করে তাদের বিভিন্ন ভবনের বিভিন্ন রুমে রাখা হতো। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে সেলটিতে আমরা থাকতাম তার খুব কাছেই ফাঁসির দণ্ড কার্যকর করা হতো। সেই ফাঁসির সেল 12 সেল হিসাবে বা কন্ডেন্স সেল হিসাবে যেটা পরিচিত সেইটা, এই জায়গাটি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিউজের, যেখানে আমাদের যার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল সেই সেলের খুব পাশে। যদি রাতে বিপুল আলো আমাদের কারা ফটক দিয়ে ভিতরে প্রবেশ করত, তাহলেই ভাবতাম আজ মনে হয় কোনো ফাঁসি কার্যকর করা হয়েছে। পরের দিন যখন ওই সামরিক অফিসার এবং জওয়ানদের দেখতে না পেতাম, খুঁজতে চেষ্টা করতাম, প্রথম আমাদের বলা হতো তাদেরকে বিভিন্ন কারাগারে চালান দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও পরে শুনেছি না, কাউকেই অন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হয়নি। জিয়াউর রহমান তার হাতে গঠিত তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট গঠনের মধ্য দিয়ে 2-3 মিনিটে বিচার করেছে, রায় দিয়েছে মৃত্যুদণ্ড। এক এক দিন
এক জল্লাদের কাছে শুনেছি তিনি ৩৩ জনের ফাঁসি কার্যকর করেছিলেন, এক জল্লাদের কাছ থেকে শুনেছি। এবং এও শুনেছি নতুন নাইলনের রশি দিয়ে এই সমস্ত সেনা কর্মকর্তা বা জওয়ানদের ফাঁসি দেওয়া হতো। দ্রুততার কারণে তাদের ঘাট থেকে, তার মানে তাদের দেহ থেকে ধর বিচ্ছিন্ন হয়ে মুন্ডু আরেক জায়গায় গিয়ে পড়েছে। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কথা আমরা সেই সময় কারাগার থেকেই শুনেছি, দেখেছি। কত মানুষের, কত সেনা কর্মকর্তা, কত জওয়ান, কত জেসিউদের কান্না দেখেছি, বিমান বাহিনীর অফিসারদের কান্না দেখেছি, তাদের স্বজনদের কান্না দেখেছি, পুত্র কন্যাদের কান্না দেখেছি। তা বলে কয়ে শেষ হবার নয়। তারা ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ দেশপ্রেমিক সন্তান, সৈনিক, যারা ছিল আমাদের জাতিসত্তার মূর্ত প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পিতামাতা ভাই স্বজনদের হারিয়ে ১৯৮১ সালের ১৭ই মে তার প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে আসেন। ঐতিহাসিক মানব মিয়া অ্যাভিনিউতে কৃতজ্ঞ বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে এক বিরচিত গণসংবর্ধনা দিয়েছিল। সেখানে তিনি বক্তৃতা করেছেন, সেনা ছাউনিতে বন্দী গণতন্ত্রকে পুনরুদ্ধারের কথা বলেছেন। তিনি আমাদের দেশ থেকে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শেখ হাসিনা তার কথা রাখতে পেরেছিলেন। শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন বা ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখনও আমাদের এই প্রিয় দেশের প্রিয় সেনাবাহিনীতে বিধবার কান্না ছিল, সন্তানহারা মায়ের কান্না ছিল, পুত্র কন্যাদের পিতা হারানোর কান্না ছিল। অর্থাৎ সেনাবাহিনীতে কখনো কখনো এক একটি ঘটনার মধ্য দিয়ে কান্নার রোল বয়ে যেত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। শুধু কি তাই, আমরা যখন এই প্রসঙ্গটা আসলাম, আপনাকে একটু জিজ্ঞেস করি তো, যে সেনাবাহিনীর একটা অংশের মাধ্যমে আপনারা ভিকটিম, তারপরে আপনার সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছেন আপনারা, এবং ২০০৮ সালে নির্বাচনের পর বিপুল ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসলো। সে আওয়ামী লীগ সবার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, সবাইকে শক্তিশালী করার জন্য ক্ষমতায় আসছে। তখন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কেন অভিযোগটা আসলো যে আওয়ামী লীগ এইটা অফিসারদের হত্যার নেপথ্যে জড়িত না নাকি জড়িত? আপনি তো ভেতরের একজন মানুষ, আপনি একটু শেয়ার করেন তো কেন ওই অভিযোগটা কিভাবে আসলো আওয়ামী লীগের বিরুদ্ধে? এটাই ভাগ্যের নির্মম পরিহাস। যে মানুষটি আমাদের জাতীয় সেনাবাহিনীকে গড়ে তুললেন, পৃথিবীর অন্যতম একটি আধুনিক সেনাবাহিনী হিসাবে নিজেদের পরিচিতি অর্জন করতে ব্যবস্থা গ্রহণ করলেন, যে সেনাবাহিনী যার কল্যাণে বহির্বিশ্বে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে অসংখ্যবার পুরস্কৃত হয়েছেন। আপনি আমাদের দেশের সেনা ছাউনিগুলিতে যান, দেখুন অফিসার এবং জওয়ানদের আবাসন সুবিধা থেকে শুরু করে যাবতীয় কত ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, আধুনিক অস্ত্রে সুসজ্জিত করা হয়েছে, শতভাগ আবাসন ব্যবস্থার সমাধান করা হয়েছে। একটি সময় জওয়ানদের 2 বেলা 8 রুটি খেতে হতো,
জওয়ানদের দাবি অনুযায়ী শেখ হাসিনা মাছে ভাতে ভাঙালি সেই সেনাদের 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন, রেশনের ব্যবস্থা করেছিলেন। সেনা সদস্যদের পুত্র কন্যাদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। সেনাবাহিনীর জন্যে তিনি ব্যাংক দিয়েছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় দিয়েছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছেন, আবাসন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, তাদের প্লট দিয়েছেন, তাদের প্রাইভেট লেখাপড়ার সুযোগ দিয়েছেন, MBA করার সুযোগ দিয়েছেন, প্রকৌশলী হবার সুযোগ দিয়েছেন, চিকিৎসক হবার সুযোগ দিয়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের জাতীয় সেনাবাহিনীর জন্য যা করেছেন, বিগত সময়ে 2 জন সেনা কর্মকর্তা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করেছেন, যদিও বা সেটা অবৈধ পথে ক্ষমতা দখলের পর। তাদের সময়ে সেনাবাহিনীর এত উন্নতি সাধন কখনোই হয়নি। অথচ যিনি এই কাজটি করলেন তাকেই আজকের বিজিবি তদানীন্তন বিডিআর বিদ্রোহের দোষ চাপানো হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর প্রেক্ষিতে বহুবার ইঙ্গিত করেছিলেন একজন জাতীয় নেত্রী এই ঘটনার দিন কালো গ্লাসে গাড়িতে কোথায় বেরিয়ে গিয়েছিলেন, কোথায় 3 দিন তার কোনো খোঁজ ছিল না। এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। মাননীয় নেত্রী শেখ হাসিনা এই সেনা বিদ্রোহকে কৌশলে দমন করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু আমাদের 57 জন মেধাবী, তেজি, দেশপ্রেমিক, চৌকস সেনা কর্মকর্তাকে আমাদের হারাতে হয়েছে, যার কোনোদিন ফিরে আসবে না, যে ক্ষতি আমরা আর কোনোদিন পূরণ করতে পারবো না। আজকে আপনাদের কথার মধ্য দিয়ে সেই 57 সেনা কর্মকর্তার বিরুদ্ধে হৃদয়ের সকল উষ্ণতা ও ভালোবাসা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি। এই সুযোগে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আপনারা প্রার্থনা করবেন, তিনি যেন তাদের পবিত্র রুহের মাগফিরাত দান করেন, তিনি যেন তাদের বেহেশতের সর্বোচ্চ মোকামে ঠাঁই দেন। আর আজকের পরিস্থিতিতে আমরা আসি নিরঞ্জন, আজকে যে আপনি দেখলেন একটু বাড়ি ভাই, আর সেই সকল অফিসারদের পুত্র কন্যা স্ত্রী যারা আজও বেঁচে আছেন তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই, সমবেদনা জানাই। একই সাথে কিছু কিছু কর্মকর্তাদের সন্তানেরা প্ররোচিত হয়ে, প্রভাবিত হয়ে আমাদের উপর যে দোষ চাপিয়ে দিতে চেষ্টা করছেন, তাদের কাছে করজোড়ে আবেদন করে বলবো, আপনাদের কাছে আমরা ঋণী, জাতি ঋণী। আপনারা আরও তথ্য অনুসন্ধান করুন, আরও খোঁজ নিয়ে দেখুন, জানার চেষ্টা করুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দোষীদের চিহ্নিত করেছিলেন, বিচার করেছিলেন, কিন্তু আজ সে বিচার কোথায়? যাদের দায়িত্ব দিয়েছিল তারা কি সেই দায়িত্ব পালন করছেন? আমার তো মনে হয় উদুর পিণ্ডে বধুর গাড়ে চেপে দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডকে অন্য খাতে প্রবাহিত করার দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র বহমান রয়েছে। ধন্যবাদ। বলুন। আমরা জানতে চাই যে আজকে যেটা দেখলেন আপনি, ইন সার্ভিস অফিসারদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, তাদেরকে আদালতে আনা হয়েছে, সামরিক বাহিনীর সামরিক আদালত আছে, কিন্তু আজকে এই বিষয়টার সাথে সাথে তারা যে ট্রাইব্যুনালটা সংশোধন করেছে, সংশোধনের সাথে সাথে তারা কিন্তু আর চাকরিতে নাই। নতুন আইনে কারো বিরুদ্ধে এরকম চার্জ গঠন হলে সে আর চাকরিতে থাকতে পারে না। সেনাবাহিনীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটা? ধন্যবাদ প্রিয় ফজলুল বারী। আপনার মতো আমিও গত কয়েকদিন যাবৎ অত্যন্ত ব্যথিত, মর্মাহত। যারা দেশ সেবা করার ব্রত নিয়ে
জাতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিল, একদিনেই একজন অফিসার প্রস্তুত হয় না। সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, বহুদূর সিঁড়ি তাদের অতিক্রম করতে হয়, পথ পার হতে হয়। তারপরে একজন কর্মকর্তা, চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসাবে বাহিনীতে বা দেশের মানুষের কাছে পরিচিতি অর্জন করে। অনেক সেনা কর্মকর্তার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, ভাবিদের সাথে পরিচয় ছিল, পুত্রকন্যা স্বজনদের সাথে পরিচয় ছিল। আমরা যত কথা বলি, তারা দুধে ভাতে থাকে, তারা ঘি খায়, তারা প্রতিদিন ক্ষীর দিয়ে নাস্তা করে, বিষয়টা এরকম না। তাদের সীমিত আয়, সীমিত আয়ের মধ্য দিয়েই তাদের জীবনযাপন করতে হয়। সেই জীবনযাপনের মধ্য দিয়ে তাদের পুত্রকন্যাদের লেখাপড়া করাতে হয়, পিতামাতাকেও অর্থের যোগান দিতে হয়। সেই সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যদি অকালীন অবসরে যায়, তার দুঃখ কষ্টের সীমারেখা থাকে না। বাংলাদেশের এক সময়কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, সম্পর্ক ছিল, তার শ্যালক আমার বন্ধু ছিল। সেই সময়ে যে সেনা কর্মকর্তারা বিদ্রোহের কারণে গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে মুক্তি লাভ করেছেন, জীবন ফিরে পেয়েছিলেন, তাদের অনেকের সাথেই আমি কথা বলেছি। সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা ছিলেন মেজর জেনারেল আইনউদ্দিন। চাকরি হারানোর পর নিজের বন্দুকটি পর্যন্ত তিনি বিদেশ থেকে শখ করে একটি বন্দুক এনেছিলেন, যাতে গোল্ড প্লেটেড ছিল। সে বন্দুকটি পর্যন্ত নিজের জীবন এবং জীবিকার কারণে বিক্রয় করতে বাধ্য হয়েছিলেন। সুতরাং আজকে যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে, 15 সেনা কর্মকর্তা, তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। ভাবিগুলোর কি অবস্থা, তাদের সন্তানদের কি অবস্থা, একমাত্র আল্লাহই জানেন, সৃষ্টিকর্তাই জানেন। এবং এই ভাবিগুলো কবে তাদের আপনজনকে ফিরে পাবেন, এ আমার সন্তানেরা তার পিতাকে ফিরে পাবেন জানি না। বেশ কিছু উচ্চ পদমর্যাদার চাকরি করা সেনা কর্মকর্তারা প্রাণ নিয়ে দেশ ছেড়ে বেঁচে আছেন। সর্বশেষ দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির সাহেবও দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছেন, আল্লাহর ইচ্ছা। তো যারা পারেননি তাদের জীবন কে বাঁচাবে? আমি দৃঢ়তার সাথে বলি, তাদের জীবন বাঁচাবে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আর আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পাশে থাকবে। আপনি একটি কথা বলেছেন যে সেনাবাহিনী আমাদের ক্ষমতাচ্যুত ইত্যাদি ইত্যাদি, আবার আমরা কি করে এই সেনাবাহিনীর পক্ষাবলম্বন করি? আমরা কখনোই গোটা সেনাবাহিনীর বিপক্ষে কোনোদিন অবস্থান নেইনি। আমরা আগেও বলেছি জাতীয় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী কর্মকর্তা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। আজও দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যেমনিভাবে তেমনি করে স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতি, মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী বিজয়ী দল আওয়ামী লীগের বিপক্ষে সেনাবাহিনী এই মন্তব্য আমি করতে চাই না, পারবো না। প্রকৃতপক্ষে এটা সত্য নয়, বাস্তবতার সাথে মিলও নেই। হ্যাঁ, হয়তোবা কমান্ডের কারণে তারা মুখ খুলে অনেক কথাই বলতে পারছেন না, কিন্তু তার মানে এই নয়,
এই আধার কাটবে না, এই আধার কাটবে না তা নয়, এই আধার কেটে যাবে, আলো আসবে। উদিত সূর্যের মতন সেনা কর্মকর্তারা আবার আমাদের পাশে দাঁড়াবে, দেশবাসীর পাশে দাঁড়াবে, জনগণের পাশে দাঁড়াবে। যে আইসিটি আদালতে তাদের বিচার করা হচ্ছে সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং এই অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত ক্ষমতা দখলদার শক্তির কোনো ধরনের আইনগত বৈধতা নেই। সামরিক বাহিনীতে কর্মরত সেনা কর্মকর্তাদের সাধারণ আইনে বিচার করা হবে, যা করা হচ্ছে। আমি স্পষ্টতই বলতে চাই, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1948 সালে জাতিসংঘ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ চার্টার প্রদান করেছিল। সেখানে এই গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের সংজ্ঞাও নির্ধারিত হয়েছিল। দুই রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ, যুদ্ধ, অথবা যদি কোনো দেশ, কোনো জাতি, কোনো সরকার, কোনো ভূখণ্ডে কোনো নির্দিষ্ট ধর্মীয় জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠীকে হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ পরিচালনা করে, তাহলেই সেটা হয় গণহত্যা। বাংলাদেশে জুলাই আগস্টে যা হয়েছে, কোনো অবস্থাতেই এখানে কোনো যুদ্ধ হয়নি। গণ অভ্যুত্থানের সংজ্ঞাকে বিকৃত করে, যে সংজ্ঞায়িত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে দেশ থেকে বাধ্য করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে ইউএস এইডের অর্থায়নে, জর্জ সরোজের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হয়েছে। সেখানে আমি বলতে চাই, যে যা বলুক, আমাকে যদি কেউ কনভিন্স করতে পারে, আমার এমনটা মনে হয় না। আমি বলি, জুলাই আগস্টে বাংলাদেশে আমার কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচিত করে, প্রভাবিত করে, মিথ্যাচার করে এবং ষড়যন্ত্রের কারণে বিক্ষুব্ধ করে গড়ে তোলা হয়েছিল। তাদের কোটা বিরোধী আন্দোলনের দাবি মেনে নেবার পরেও তারা আন্দোলন চালিয়ে যায় এবং নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা অনেকেই আজ বুঝতে পেরেছে। আমরা যেটা বলতে চাচ্ছি, জুলাই আগস্টে বাংলাদেশে যা হয়েছে তা গণ অভ্যুত্থান নয়, ওটা হয়েছে গণসন্ত্রাস, গণডাকাতি, গণধর্ষণ, গণলুটপাট, গণ অগ্নিসংযোগ, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য 1971 সালের পরাজিত শক্তি আইএসআইয়ের ক্রিয়ানক হয়ে দুষ্কর্মটি করেছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে। তাই আমি আপনার কণ্ঠে আমি তুলে দিতে চাই, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তাদের চাকরি ফিরত দিতে হবে, এই তথাকথিত অবৈধ আইসিটি অর্থাৎ আদালত বাতিল করতে হবে, বিচারিক কার্যক্রম বন্ধ করতে হবে। দেশরত্ন শেখ হাসিনা সহ সকল জাতীয় নেতৃবৃন্দ, সামরিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যারা এই আদালতে বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছেন, দায়েরে নিষ্পেষিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। এক কথায় যে কথাটি বলতে চাই, এই আইসিটি আদালতকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করতে হবে, ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হবে। না হলে সেই দিন আর খুব বেশি দূরে নয়, এই আইসিটি আদালতে ইট বালি কণা পর্যন্ত বাংলাদেশের মানুষ খুলে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা এই সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়েছেন। তিনি একটা কথা বলেছেন, একজনও কি সাহসী মানুষ নাই?
এই শুধু সেনাবাহিনী না, আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ নিয়েছেন, পুলিশের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছে, এই বিচার হবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছেন, পুলিশের পক্ষ নিয়েছেন। তারপরও আমরা রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিগ্রহ দেখি, গোপালগঞ্জে গণহত্যা চালানো হয়েছে, এটা কি বলবেন সেটা? ধন্যবাদ। প্রিয় ফজলুল বারী, আপনি যে কথাটা বলেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী সেনাবাহিনীর পক্ষ নিয়েছেন, বিষয়টাকে আমি এমনভাবে মূল্যায়ন করি না। আমি মূল্যায়ন করি এইভাবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির আসনে অধিষ্ঠিত হয়েছেন, সেই দিন থেকে আজ অবধি সাদাকে তিনি সাদা বলেন, কালোকে তিনি কালো বলেন। সত্য বলতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেন না, লাভ লোকসানের কথা চিন্তা করেন না, শত্রু মিত্রের কথা ভাবেন না। তিনি যা সত্য, যা তার বিশ্বাস, তিনি সেটাই উচ্চারণ করেন। পুলিশ বাহিনীকে ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। শত শত পুলিশ কর্মকর্তার আজ চাকুরি নেই। ৩ সহস্রাধিক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। শত শত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়েছে। আনসারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনপ্রশাসনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। গতকালও 12 জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ দেখলাম 88 জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আগে পুলিশ পরিদর্শকরাও সহকারী পুলিশ সুপার হতে পারত, বিশেষ কোনো গৌরবের কারণে, বিশেষ কোনো অর্জনের কারণে। এইরকম ঢালাওভাবে কোনোদিনই পুলিশ সদস্যদের, পুলিশ পরিদর্শকদের সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়নি। এটা করা হয়েছে কতটুকু দলবাজির দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডারের, পুলিশ ক্যাডারে যারা উত্তীর্ণ হন, প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন, আজ সেই সহকারী পুলিশ সুপারদের বিবেচনায় আনলেন না ইউনূস। শুধুমাত্র লক্ষ্য একটাই, পুলিশকে ধ্বংস করে দিতে হবে, জনপ্রশাসনকে ধ্বংস করে দিতে হবে, আনসারকে ধ্বংস করে দিতে হবে। দেখুন, নির্বাচন কমিশন কয়েকটা ঠুটু জগন্নাথকে বসিয়েছে, দুদকে একটা 5টা কুকুরকে বসিয়েছে, ব্যাংক, বিমা, শিল্প, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার তৈলবাজদের বসিয়ে দিয়েছে। অর্থাৎ জাতিগতভাবে যে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিলাম, তা ধ্বংস করে দেয়াই হচ্ছে ইউনূসের প্রধান কাজ। সেই কারণেই আজ জাতীয় সেনাবাহিনীর প্রতিও তারা এই অপকর্মটি করে চলেছে। অতএব আমাদের নেত্রী শেখ হাসিনা সার্থকভাবেই অতীতের ন্যায় এবারও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পাশে থাকবেন, সেনাবাহিনীর পক্ষে থাকবেন। আমার বিশ্বাস, বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতির পতাকাবাহী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাবাহী ব্যক্তি, সংগঠন, দল, সংস্কৃতিকর্মী, আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই জাতীয় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার কর্মকর্তাদের পক্ষে থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি যারা দাঁড় করাতে চাচ্ছে, তাদের টার্গেটটা আসলে কি? তাদের বাংলাদেশের কি লাভ? তাদের লাভ একটাই, 1971 সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়া। কেন এই বাংলাদেশ এগিয়ে যাবে, কেন বাংলাদেশ আধুনিক পৃথিবীতে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে শির দ্বারা উঁচু করে দাঁড়াবে, সেই হিংসা থেকে তাদের এই
দুষ্কর্ম, কেন পাকিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশ বহির্বিশ্বে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে নিজেদের পরিচিতি অর্জন করবে, কেন বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাবে, কৃষি উৎপাদন ক্ষেত্রে এগিয়ে যাবে, মৎস্য উৎপাদনে এগিয়ে যাবে, খাদ্য উৎপাদনে এগিয়ে যাবে, শিল্পায়নে এগিয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদনে কেন এগিয়ে যাবে? সেই কারণেই, সেই হিংসা থেকেই, ওই মনে পড়েন আপনাদের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিল, একজনের কথাকে উদ্ধৃত করে, আবার সুইজারল্যান্ড বানানোর প্রয়োজন পড়বে না, তোমরা আমাকে বাংলাদেশ বানিয়ে দাও। সেই হিংসা থেকেই এই পরাজিত শক্তি, যাদেরকে ৭১ সালে আমরা পরাজিত করেছিলাম, তারা ইতিহাসের বাঁকে বাঁকে মাথা তুলে সর্পের মতন আমাদেরকে দংশন করে, বিষাক্ত সুবল ছুঁড়ে মারে আমাদের ধ্বংস করতে। তবে আমার বিশ্বাস, যে জাতি বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করতে করতে অস্ত্র ধারণ করে ৩০ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, ২ লক্ষ মা বোন সম্ভ্রমহানি ঘটিয়েছে, কিন্তু কথিত পৃথিবীর সেরা প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীকে, হানাদার বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়েছে, আত্মসমর্পণ করতে বাধ্য করেছে, সেই দিন আর খুব বেশি দূরে নয়, এই ষড়যন্ত্রকারীদের, কুচক্রীদেরও আত্মসমর্পণে বাধ্য করা হবে। জনতার আদালতে তাদেরও হাজির করা হবে, তাদেরও কোমরে দড়ি বাঁধা হবে, ডান্ডা বেড়ি দিয়েই আদালতে আনা হবে। একটা নয়, ২টি জ্যাকেট পরানো হবে, একটি হেলমেটও পরানো হবে, এবং ২ হাত প্রয়োজনে ডাবল হ্যান্ডকাপ দিয়ে আদালতে আনা হবে। অপেক্ষা করতে হবে শুধুমাত্র এটুকুই। প্রিয় ফজলুল বারী। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন, যেটা এই ট্রাইব্যুনাল মানে হচ্ছে জামাতে ইসলামী, তাজুল ইসলাম মানে জামাতে ইসলামী, তারা ৭১-এর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। এর জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে যে দৃষ্টি উচ্চারণ তাজুলের, এই বিষয়টা মানুষের নজর এড়ায়নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্বটা এখানে শেষ করছি।